করছি। এটা বিয়ের অনুষ্ঠান বলুন, পিতার শ্রাদ্ধ শান্তির কাজ বলুন, কোনো অন্নপ্রাশনের অনুষ্ঠান বলুন, ঘরযাত্রার কোনো অনুষ্ঠান বলুন, সরকারি কোনো অনুষ্ঠান বলুন, এবং তার গণ্ডি পেরিয়ে ক্লাব, এনজিও, সেগুলোর বাইরে গিয়ে আমরা আজকে সরকারিভাবে দপ্তরের তরফ থেকে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করলাম। এবং আমি আশা রাখবো যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অন্য যে দপ্তরগুলো রয়েছে তারাও প্রশাসনিক কাজের বাইরে গিয়ে সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে তারা আগামী দিনে এই রক্তদান শিবির আয়োজন করবে, মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াবে, আর্তের সহযোগিতা এগিয়ে আসবে এবং সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, স্বামীজির যে বাণী সেটাকে মাথায় রেখে সামনের দিকে মানব সেবায় সেখানে এগিয়ে আসবে। আজকে রক্তদান শুধু আমাদের, আমি রক্ত দিলাম, এখানে যারা রক্ত দান করছে আমরা কেউ জানি না এই রক্ত কার শরীরে যাবে, তারপরও আমরা দান করছি, কারণ সামাজিক দায়বদ্ধতা। এবং আমাদের অনেকের মধ্যে ধারণা যে একটা ইউনিট ব্লাড আমরা যে প্রদান করি, এই এক ইউনিট ব্লাড শুধু একটা রোগীকেই জীবন দিতে পারে। অনেক সময় যারা আমরা সামাজিক জীবনে বা রাজনৈতিক জীবনে রয়েছি, ওই কাঞ্চনপুর থেকে ফোন আসছে, সাবরুম থেকে ফোন আসছে, উদয়পুর থেকে ফোন আসছে, বেলুনিয়া থেকে ফোন আসছে, রাত্র 12টা 1টা, দাদা আমার মা জিবি হাসপাতালে ভর্তি রয়েছে, রক্তের প্রয়োজন, আগামীকালকে অপারেশন হবে, অপারেশন করা যাচ্ছে না রক্তের অভাবে। বা আমার মা বা আমার আত্মীয়, আমার বন্ধু, তার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন করতে হবে, রক্ত প্রয়োজনীয়তা রয়েছে, অপারেশন করা যাচ্ছে। তখন আমাদের যদি যোগান দিতে পারি, আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন আসে যে কিছু একটা ভালো কাজ করতে পেরেছি। যদি কোনো কারণে না দিতে পারি, মনে হয় যে একটা আক্ষেপ যে আমরা কাজটা করতে পারলাম না। তো এইভাবে ত্রিপুরা রাজ্যে বর্তমানে রক্তের যে চাহিদা রয়েছে, যোগান কিন্তু আমাদের খানিকটা কম রয়েছে। তাই প্রতিটি অংশের মানুষকে আমাদের রক্তদানে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসা উচিত বলে আমরা মনে করি। এবং এক ইউনিট ব্লাড শুধু আমি ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে রোগীকে বাঁচাচ্ছি না, আমি এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি দিতে পারছি, এই ব্লাড থেকে আমি প্লেটলেট দিতে পারছি, এই ব্লাড থেকে আমি রেড ব্লাড সেল, আমরা যাকে লোহিত রক্তকণিকা বলি, আরবিসি, রেড ব্লাড সেল দিতে পারছি, এই ব্লাড আমি ডাইরেক্ট দিতে পারছি। সুতরাং একটা ইউনিট ব্লাড একটা রোগীকে শুধু বাঁচাচ্ছে সেমন নয়, 3 থেকে 4টা রোগীকে সে সহযোগিতা করছে, 3 থেকে 4টা রোগীকে সে বাঁচাতে পারছে। এই জিনিসটা আমরা অনেকেই জানি না। এবং আজকে যারা এখানে ব্লাড ডোনেট করছে, মাননীয় মুখ্যমন্ত্রী পেশায় একজন ডাক্তার, উনি আরো ভালো করে জানবেন, বা আপনারা হয়তো অনেকে জানবেন যে আমি যে এখানে ব্লাড ডোনেট করছি, এই ব্লাড আজকে 150 ব্লাড ইউনিট ব্লাড কালেক্ট হবে। যখন এটা ল্যাবে যাবে, এই 150 ইউনিট ব্লাডই কিন্তু মানুষের কাজে লাগবে এমন নয়, তার থেকে কিছু ব্লাড কম কাজে আসবে, 5টা 10টা 15টা ইউনিট ব্লাড কিন্তু কাজে আসবে না। কারণ যখন এটাকে প্রসেস করা হবে, সেই ব্লাডের মধ্যে দেখা যাবে কোনো ধরনের দোষ ত্রুটি পাওয়া গেছে, এই ব্লাডে কোনো ধরনের ইনফেকশন রয়েছে। ব্লাড ব্যাংক থেকে ওই ডোনারকে ফোন করে বলে দেওয়া হবে যে আপনি যে ব্লাড দিয়েছেন, আপনার ব্লাডে এই নমুনা পাওয়া গেছে, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তার ব্লাডটা কিন্তু আর ট্রান্সফিউশন হলো না বা ট্রান্সফার হলো না কোনো রোগীর শরীরে। তো ব্লাড দিয়ে আমি রোগীর শুধু সব সেবা করি না, আমি নিজেকেও সেবা করছি। কারণ আমি যদি ব্লাডটা না দিতাম, হয়তো আমি সঠিক সময় নাও জানতে পারতাম যে আমার শরীরে ব্লাডে কি সমস্যা রয়েছে। এটা আমি নিজেকেও সহযোগিতা করছি। এটা আমাদের অনেকের সেখানে ধারণা নেই। তার বাইরে অনেকের ধারণা রয়েছে আমি যদি ব্লাড দিই, আমার যদি শারীরিক কোনো ক্ষতি হয়। এখানে যারা সুস্থ সবল দেহে আমরা রয়েছি, প্রত্যেকে 18 থেকে 60-65 বছরের মধ্যে, প্রত্যেকে আমাদের শরীরে যে ব্লাড দরকার তার থেকে যে ব্লাডটা বেশি থাকে সেটা কিন্তু নষ্ট হয়, সেলগুলো নষ্ট হয়ে যায়। ব্লাড যখন ডোনেট করা হয় 3 মাসের মধ্যে আবার সেই ব্লাড শরীরে নতুন করে তৈরি হয়ে যায়, যদি আমি সঠিকভাবে চলাফেরা করি। সুতরাং
রক্তদানে কোনো ভয় কারো রাখা উচিত নয়। রক্তদানে আপনারা এগিয়ে আসুন, নিজেকে সহযোগিতা করুন, মানুষকে সহযোগিতা করুন, সমাজকে সহযোগিতা করুন এবং মানব ধর্ম পালনে আপনারা এগিয়ে আসুন। প্রত্যেকের কাছে আমার দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে আমার সেটাই আহ্বান থাকবে। এবং সেটাকে মাথায় রেখে আজকে যে অভূতপূর্বভাবে তিনও দপ্তরের উদ্যোগে আমাকে ডাইরেক্টররা কালকে পর্যন্ত বলছিলেন, সেক্রেটারি ডাইরেক্টররা, যে স্যার ট্যুরিজম থেকে 60 জন রক্ত দেবে, ট্রান্সপোর্ট থেকে 75 জনের বেশি দিতে আগ্রহী, 100 জনের উপর আমরা আসবো, খাদ্য দপ্তর থেকে 100 জনের বেশি আমাদের হবে। আমি হিসাব করে দেখলাম যে তবে তো বিকেল হয়ে যাবে রক্ত নিতে। যারা এখানে রক্ত গ্রহণ করতে এসেছেন তাদেরও একটা ক্যাপাসিটি রয়েছে, 6টা বেড এখানে ফেলা হয়েছে, তারপরে ম্যান পাওয়ার এনগেজ করা হয়েছে। ইচ্ছা করলে আমি 200 ইউনিট ব্লাড দিতে পারবো এমন নয়, তাদেরও একটা ক্যাপাসিটি রয়েছে বা একটা লিমিটেশন রয়েছে ব্লাড যারা গ্রহণ করতে এসেছেন, ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বন্ধুদের। তাই ধীরে ধীরে আমি আহ্বান জানাবো যে আজকে আমরা করলাম, আগামী 3 মাস বা 4 মাস বা 5 মাস পর আবার আমরা রক্তদান করতে পারি। ঘটা করে করতে হবে এমন নয়, সিম্পল ওয়েতে মানুষকে সেবা করা যদি মূল উদ্দেশ্য থাকে সেটা ঘটা করে করতে হবে এমন নয়। আমার আহ্বান থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে প্রত্যেক দপ্তরকে একটা সার্কুলার প্রদান করা হয় যে প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদানের জন্য একটা নির্দেশ প্রদান করা হয় এবং প্রশাসনের কাজের পাশাপাশি আমাদের সামাজিকতাও বজায় রাখার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, রক্তদানের মাধ্যমে সেটা আমাদের বার্তা দেওয়া উচিত। পাশাপাশি আমাদের ফুড ইন্সপেক্টর 15 জন আজকে নতুন করে টিপিএসসির মাধ্যমে নিয়োগপত্র তাদেরকে দেওয়া হবে। স্বচ্ছ নিয়োগ নীতি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমরা সেই দিশায় এগিয়ে চলছি। এবং আপনারা দেখবেন বিগত দিনে অনেক কিছু হয়েছে, চাকরি হয়েছে, চাকরি ক্যান্সেল হয়েছে, হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, পরিবার রাস্তায় চলে এসেছে। বর্তমানে আমরা সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু বর্তমান সরকার গঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, স্বচ্ছ যে নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমরা প্রতিটি নিয়োগপত্র আমরা প্রদান করছি। এটা গ্রুপ সি বলুন, এটা গ্রুপ ডি বলুন, এটা গ্রুপ এ বলুন, বি বলুন, টিপিএসসির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা হচ্ছে প্রধান চাবিকাঠি বা মূল ক্রাইটেরিয়া। এতে করে রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিবারগুলোর হাতে নিয়োগপত্র যাচ্ছে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যোগ্যতমের যে জয়। আমার মধ্যে মেরিট রয়েছে, ক্যালি রয়েছে, বিগত দিনে ছিল মেরিটকে গুরুত্ব দেওয়া হতো না, দলবাজি, পরবর্তী সময় কেস। একটা মানুষ চাকরি পেয়েছে, 10 বছর 15 বছর চাকরি করেছে, তারপর কেসের সম্মুখীন হতে হতো। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বয়স শেষের দিকে যখন চলে আসতো 50 বছর 55 বছর, তার চাকরি সেখানে টার্মিনেট করা হতো তাকে। আজকে সেই জায়গা থেকে ঘুরে এসে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি প্রদান করেছি। জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, গত কয়েকদিন আগে 975 জন পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ। আপনি খাদ্য দপ্তর বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, একটা কেলেঙ্কারির কোনো নিউজ বা একটা কেলেঙ্কারির কোনো উদাহরণ কেউ দিতে পারবে না। বা যে কোনো একটা নিয়োগ নিয়ে হাইকোর্টে কোনো মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে কোনো কেস গেছে, কেউ কোথাও কোনো তার প্রমাণ দিতে পারবে না। এবং মোদিজি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, একটা কথাই আমাদের হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যে আমরা গর্ব স্লোগান তুলেছি, তাতে সমস্ত অংশের মানুষের সহযোগিতা আমাদের চাই। সুতরাং দলবাজি করে কোনো একটা মানুষকে দূরে সরিয়ে রেখে প্রত্যেককে সমান সুযোগ করে দিতে হবে, যাতে করে তার মেধার মূল্যায়ন করা হয়। আজকে তার দিশা নিয়োগ নীতি, স্বচ্ছ নিয়োগ নীতি আমরা প্রচলন করেছি এবং 15 জন যে ফুড ইন্সপেক্টর পদে অ্যাপয়েন্টমেন্ট আজকে প্রদান করা হবে, আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন তাদেরকে জানাচ্ছি। দপ্তরের কাজে গতি আসবে। আমাদের ফুড ইন্সপেক্টরের সংখ্যা কম রয়েছে। এই 15 জন ফুড ইন্সপেক্টরের নিয়োগের ফলে দপ্তরের কাজে আগামী দিনে আরো গতি আসবে এবং স্বচ্ছতার মাধ্যমে
আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। রাজ্য সরকারের যে উদ্দেশ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, সেটাকে সফল করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমার সরকারের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আগামী দিনে কর্মজীবন আপনাদের সুন্দর হবে, সাবলীল হবে, মসৃণ হবে এবং নতুন একটা সময় আপনাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে, এই আশা রেখে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেককে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।